আখির শ্রুতিগল্পের আসরে আবার একবার আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ যে গল্পটি পড়ব সেটি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা বিবি বেগমের শীততলা। লালবাগের মাসিমা একগাল হেসে বললেন, দেখে এলি আমার শ্বশুরবাড়ির দ্রষ্টব্য জায়গাগুলো? বললাম, দেখে তো এলাম, তবে তোমাদের ভাষাতেই বলি, সে রামও নেই আর সে অযোধ্যাও নেই। তা যা বলেছিস, গঙ্গা যে গঙ্গা, তারও অবস্থা দেখলি তো, যেন কঙ্কালসার বুড়ি। নইলে এই মুর্শিদাবাদের গঙ্গার কি রূপই না ছিল। তোরা তো ইতিহাস পড়া ছেলে মেয়ে, সবই তো জানিস। নবাবী আমলে এই মুর্শিদাবাদের গঙ্গার কি বলবোলাও, তখনকার যা কিছু কাজকর্ম সবই তো শুনি জলপথে চলত। তা আমিও কিছু কিছু দেখেছি। আমারও তো আজ কম দিন বিয়ে হয়নি। 12 বছরের মেয়ে এসেছিলাম, আর আজ 72 হয়ে গেল। সে কি মাসিমা, তোমার 72 হলো? হলো বই কি, তা বলে 72-এ ধরেছে ভাবিসনি বাছা। গঙ্গার ধারে ভিটে করে রেখে গেছেন দাদা শ্বশুর। আজীবন গঙ্গার হাওয়া লেগে লেগে মাথাটা ভালো আছে। হ্যাঁ, কি যেন বলছিলাম, মা গঙ্গার রূপের কথা। আমিও যখন দেখেছি তখনও যেন মায়ের ভরা যৌবন। ও ওই ওই আমার শ্বশুর পাথরের ঘাট বাঁধিয়ে রেখে গেছে, দেখলি তো? এখন সেই ঘাট থেকে কতখানি বালি চড়া ভেঙে তবে নাইতে যেতে হয়। অবশ্যই ঘাটও গেছে, খুব যেবার বর্ষা হয় গঙ্গায় ঢল নামে। মাসিমা কথা শুরু করলে আর থামতে চান না। বাধা দিয়ে বলি, আচ্ছা মাসিমা, এখানে সব মন্দির টন্দিরের কাহিনী তুমি জানো? আহা, বুঝছো না, সব কিছুরই তো একটা ইতিহাস থাকে। সব জিনিসের পেছনেই কিন্তু থাকে কোনো একটা গল্প। মাসিমা বললেন, হো, সেই কথা বলছিস? তা যদি বললি, মুর্শিদাবাদের পথে ঘাটে খেয়ায় মাটিতে প্রত্যেকটি ধুলো গুঁড়োতেও তো গল্প ইতিহাস ছড়ানো রে বিনু। এই মুর্শিদাবাদের মাটিতেই তো এত বড় একটা রাজ্যের উত্থান পতন, তার কত হাজার হাজার গল্প। নবাবদের কবরখানা দেখতে গিয়েছিলি? প্রাচীরের ধাপে পড়ে থাকা এতটুকু একটু কবরের ঢিপিরও হয়তো কত বড় গল্প আছে। ওই যে হাজারদুয়ারি অট্টালিকা, আজ যার হাল দেখলে কান্না পায়। তাড়াতাড়ি বলি, দোহাই মাসিমা, তোমার কান্না কান্না রাখো, বরং তোমার শ্বশুরবাড়ির দেশের একটা গল্প বলো। আমার শ্বশুরবাড়ির দেশের? এই বললাম তো, এই হাজারদুয়ারি বাড়ির মতন হাজার হাজার গল্প ছড়ানো আছে রে। কোনটা রেখে কোনটা বলি? আমি কি কম দেখলাম? শ্বশুরের মক্কেল শশী বাগলকে দেখেছি। 103 বছর বয়স হয়েছিল তার। এদানি পাগল হয়ে গিয়েছিল, হাত কাঁপতো, আর সেই কাঁপা কাঁপা হাত নেড়ে ভাঙা গলায় আমার শ্বশুরকে বলতো, এ দেশের কিছু থাকবে না, বুঝলেই উকিল, একখানি ইটও না। এই মুর্শিদাবাদের মাটিতেই যে স্বয়ং কলি তার পাপের ভরা নামিয়েছিল। তোমরা দেখনি, আমি দেখেছি। মাঝ রাতে ঘুম ভেঙে উঠে কোনোদিন গঙ্গার চড়ায় গিয়ে বসে থেকো, দেখো জল থেকে কারায় উঠে আসে। মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। মরলো সেই গঙ্গায়। কেউ বলল নাইতে গিয়ে ডুবে গেছে, কেউ বলল ডুবে মরেছে। বড় নাতির ছেলের ভাতে কি ঘটাই না করেছিল। টাকার কুমির ছিল তো, লালবাগ শুদ্ধ সবাইকে নিমন্ত্রণ করেছিল। আর সে কি আয়োজন, অমন খাজার জীবনে দেখলাম না। বড় কাঞ্চননগরের থালার মাপে এক একখানা খাজা, আর ছানা বড়া, শুনলে হাসবি, এক একটা যেন তোদের খেলার ফুটবল। নবাবী দেশ,
যজ্ঞিতে ছোট জিনিসে বড্ড নিন্দে ছিল এদেশে। লুচি করবে একখানা ডালার মতো, সবাই করত, তবে শশী বাগলের বাড়িতে প্রমাদ গুনলাম। লালবাগের মাসিমা যদি একবার সেকালের খাবার দাবারের আলোচনা শুরু করেন, তাহলে দিন কাবার হয়ে যাওয়া বিচিত্র নয়। আগে আলোচনা, তারপর একালের সঙ্গে তুলনামূলক সমালোচনা, অতঃপর আপেক্ষ পর্ব। অথচ আমি এইমাত্র যে জিনিসটা দেখে এলাম, তার নামের ইতিহাসটা জানতে ইচ্ছে করছে। নামটা বেশ কৌতূহলোদ্দীপক। বললাম, থামো থামো মাসিমা, এই এত ঘুরে এসে পেটের মধ্যে খাণ্ডবদাহন শুরু হয়েছে। এখন তোমার এই ডালার মতো লুচি, থালার মতো খাজা আর ফুটবলের মতো ছানা বড়ার গল্প শুনতে গেলে হার্ট ফেল করে বসতে পারি। তার চাইতে তুমি বলো দেখি, তোমার ওই দিকে যে শিব মন্দির আছে, তার নামটা অমন কেন? শিব মন্দির? লালবাগের মাসিমা ভুরু কোঁচকালেন। জোড়া শিব মন্দিরের কথা বলছিস? না গো, ওই যে বিবি বেগমের শিবতলা নাকি, ওর নামের আসল গল্প জানো? মাসিমা কপাল থেকে চোখ নামিয়ে বললে, ও বিবি বেগমের শিবতলা, ও গল্প আর এখানে কে না জানে। তা ওখানে কি করতে গিয়েছিলি? ওখানে তো 7 জন্মে পুজো হয় না। পুজো হয় না তা তো দেখলামই, ভেঙে চুরে বট অশ্বত্থের শেকড় গজিয়ে যা তা হয়ে আছে। ওই বেড়াতে বেড়াতে গিয়ে পড়েছিলাম, কাছাকাছি 2-1 জন নামটা বলল, আর নামের মানে জানতে চাইতে হেসে কুটিপাটি। তা হাসতে পারে, তোদের কাছে যা আশ্চর্য, ওদের কাছে যে সেসব নেহাত জানা গল্প। ওই শিব মন্দির হলো নবাবের এক হিন্দু বেগমের প্রতিষ্ঠিত মন্দির। বললাম, সেটা আন্দাজে বুঝতে পারছিলাম, কিন্তু ভাবছিলাম সেকালে কোন উদার ব্রাহ্মণের কাছে এই পারমিশন পেয়েছিলেন ভদ্রমহিলা? বিধর্মীর টাকায় শিব মন্দির প্রতিষ্ঠা করতে রাজি হয়েছিল সেকালের বামুন? হয়নি, সেই তো কথা, এখানের কেউ হয়নি। তবে টাকা হলো জগতের সকল দরজার চাবিকাঠি। অনেক টাকার লোভ দেখিয়ে শান্তিপুর থেকে নাকি এক বামুন আনিয়েছিল ঠাকুর প্রতিষ্ঠা করতে। তা বিবির কপাল, বামুন নাকি প্রতিষ্ঠা করে বেলা পড়ন্তায় যেই না মাত্র জল খেতে বসেছে, সেই মাত্র মাথা ঘুরে পড়ে গিয়ে সন্ন্যাস রোগে মারা গেল। বললাম, খুবই স্বাভাবিক, যতই অর্থলোভী হোক, তবু সেকালের ব্রাহ্মণ, এই কাজ করতে তার মনের ওপর দিয়ে তো কম ঝড় বয়নি। ব্লাড প্রেশার বেড়ে উঠতেই পারে। যা, তাহলে বেচারার মন্দিরে পুজো আর হলো না? কই আর হবেই বা কেন? তুই ছড়ি বামুনের ঘরের বিধবা হয়ে নবাবের বেগম বনে বসে থাকলি, আবার শখ করে গেলি কিনা শিব মন্দির করতে? হিন্দুদের দেবদেবী কি ছেলে খেলার জিনিস? আহাহা মাসিমা, সে হয়তো মনে প্রাণে হিন্দুই ছিল, ইতিহাসে এমন আবছাড় দেখা যায়। যায় জানি, তবে যার যা কপাল, নইলে। বললাম, মাসিমা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও আগে, খেতে খেতে শুনবো তোমার গল্প। লিখছিলাম, মুর্শিদাবাদের গঙ্গার রূপসী, রাজতরঙ্গে তরঙ্গিনী। হালি শহরের গঙ্গাও কম নয়, সাধক পণ্ডিতদের দেশ। তখনও রামপ্রসাদের সুরের ধ্বনি হালি শহরের সুরধুনির তীরে তরঙ্গে কাঁপছে। সেখানে যত পণ্ডিত আর বিধানদাতার বাস। বাংলাদেশে বিধানে নবদ্বীপের পরেই হালি শহর। তাই কুলে কুলে ভরা গঙ্গার দিকে নিষ্পলক নয়নে তাকিয়ে বসে ভিজে গামছা চোখে মুখে ঘষে গলার তেষ্টা মেটায় গিরিবালা। তার কপালে এই বিধান। 15 বছরের স্বাস্থ্যবতী মেয়ে, দেহে যেন আসন্ন জোয়ারের কাঁপন, কিন্তু একদিনের নির্জলা উপসেই একেবারে কাঠ হয়ে যায় মেয়েটা। আশ্চর্যি, ওর পিসি রামমণি, ওর ছোট খুড়ি মঙ্গলা, তারাও তো 10 বছর থেকেই নির্জলা উপোস করছে। কই, গিরির মতন এমন তো হয়ে যায় না, বরং তারা সংসারের যত বাড়তি কাজ বেছে বেছে একাদশীর দিনের জন্যই রাখে। সেদিন সময় থাকে অগাধ,
খাওয়াই তো কাজ, খাওয়া না থাকলে কাজও থাকে না। নিরিমিষ ঘরে তো সেদিন শেকল তোলা থাকে, তাতে কম সময় বাঁচে। গিরিবালা ওসব পারে না। গিরিবালা ঘরের জানলা দিয়ে নিষ্পলক নয়নে মা গঙ্গার ওই অথই জলের দিকে তাকিয়ে থাকে, আর গামছা ভিজিয়ে হাতে পায়ে চাপে, চোখে মুখে ঘষে। কে জানে তাতে ওর কাঠ গলা একটু সরস হয় কিনা। মঙ্গলা আর রামমণি নিত্য গঙ্গা স্নানে যায়। অবশ্যই সকলেই যায় অঞ্চলেই, গঙ্গাই তো এখানকার সব। গিরিবালাও আজন্ম গিয়ে এসেছে, পিসির কোলে চড়ে এতটুকু বেলা থেকে। এখনো যায়, শুধু একাদশীর দিন বাদে। একাদশীর দিন গিরিবালা গঙ্গা নাইতে পায় না। ওর বিধানদাতা জ্যাঠামশাইয়ের বিধান, তিনি নাকি দেখেছেন বয়স্থা গিরিবালার চিত্ত এখনো রীতিমতো চঞ্চল। এমনও তো হতে পারে যে গিরি স্নান করতে গিয়ে ডুবে আকণ্ঠ জলপান করে নিল। এত বড় মারাত্মক ব্যাপার ঘটে গেলে আর রইল কি, তার চাইতে বাড়িতে তোলা জল ভালো। সেটা মা, জেঠি, খুড়ি, পিসির চোখের ওপর তবু পাতকুয়ো থেকে জল তুলে নিয়ে চান করবে, লুকিয়ে আকণ্ঠ জলপান করে নেওয়া চলবে না। কিন্তু এবারে একাদশী নিয়ে এক গন্ডগোল। একাদশীর দিন পাড়ায় ঘুরে 7 ঠাকুরের দোরে জল দিয়ে তবে বাড়ি ফেরা রামমণির অভ্যেস। তিনি নাকি আজ কোথা থেকে শুনে এসেছেন এবারের উপোস 2 দিন 2 রাত। এমনটা তো হয় না, কিন্তু হয়েছে। আর কানে যখন একবার শুনেছেন, উপোস ভেঙে তো পতিত হতে পারেন না রামমণি। চৈত্রের বেলা, এক প্রহর বেলাতে সূর্য ঠাকুর রাক্ষসের মতন জ্বলতে শুরু করেছেন। মঙ্গলার ঘাড়ে আঁশঘরের হেঁসেলের ভার, সব চুকলে আর একবার চান করে তবে রামমণির কাছে খেতে বসে মঙ্গলা। সম্প্রতি তো আবার গিরিবালা ভর্তি হয়েছে এই ঘরে, 3 জনেই একসঙ্গে বসে। আজ অবশ্যই সে পাট বন্ধ। মঙ্গলা রান্নাঘর থেকে জ্বলন্ত কড়ায় লাফানো কটা কাটা কই মাছকে খুন্তি দিয়ে পিটিয়ে সোজা করতে করতে কালি হয়ে যাওয়া মুখ বাড়িয়ে বলে, তা কোথা থেকে শুনে এলে ঠাকুরজি? ওগো, যেমন তেমন জায়গা থেকে নয়, আমার কদম ফুলের গুরু এসেছেন কাটোয়া থেকে, তিনি বিধেন দিয়েছেন। আজ শাক্তর একাদশী, কাল বোষ্টমের, এইসব হচ্ছে নতুন বিধেন। মঙ্গলা আশান্বিত মুখে বলে, তবে আমাদের আর 2 দিন কেন ঠাকুরজি? আমাদের শ্বশুর বংশ তো মস্ত শাক্ত বংশ। রামমণি ভুরু কুঁচকে বলেন, সেই আনন্দেই তবে কাল সকালে ঘুম থেকে উঠে 2 ঘটি জল গলায় ঢেলো ছোট বউ। তবে আমি যখন একবার কানে শুনেছি, আমারও 2 দিনই, একাদশী একাদশী, তা কি বে শাক্ত আর কি বে বোষ্টমের। মাছগুলোর লাফানি বন্ধ হয়ে গেছে, তবু মঙ্গলা মাছগুলোকে পিটোতেই থাকে। ননদের কথার আর উত্তর দেয় না, জানে রামমণির ব্যবস্থা তাদেরও ব্যবস্থা। গিরিবালা কাছে বসেই শাক বাচ্ছিল, হঠাৎ হি হি করে হাসতে হাসতে বলল, হি 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 হি, কি মজা ছোট খুড়ি, কি মজা! বেশ 2 দিন 2 দিন গেরস্তের চাল বাঁচলো বলো। মঙ্গলা একবার ওর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলে, বাঁচলে তোর বাপ জ্যাঠার বাঁচলো, আমার আর কি। আহা, সে কি, তোমার হলো গে শ্বশুরের বংশ। ধুর বাবা, এই শাকের বোঝা যে আর ফুরোচ্ছে না। রাবণের গোষ্ঠীর কি কিছুতে কুলোয় না গা। কাল থেকে গোয়ালের বিচিরির আটি এনে কুচিয়ে দেব। ছোট খুড়ি, রইল তোমার শাক, আর বাঁচতে পারবো না। মঙ্গলা বলে, থাক মা থাক, তুই যা, একটু হাওয়ায় বসগে যা, যতই হোক এখনো বাচ্চা তুই। গিরিবালা রান্নাঘর ছেড়ে পালায়। একখানা গামছা সপসপে করে ভিজিয়ে এদিকের দালান কোঠায় এসে বসে, যেখানের জানালা খুলে দিলে গঙ্গা দেখা যায়। গঙ্গার দৃশ্যে চোখ জুড়োয়, গঙ্গার হাওয়ায় গা জুড়োয়। উপসী গা পিত্তের জ্বালায় ছটফটে গা। কুলে কুলে ভরা গঙ্গা, নৌকো আছে ছোট বড় মাঝারি, ধারে ধারে আবার মাঝ গঙ্গায় মালের নৌকো, যাত্রীর নৌকো। ওই যে দূরে বড় নৌকোখানা চলেছে হেলে দুলে, অথচ এমনিতে মনে হচ্ছে বুঝি স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
ওই রকম একখানা নৌকো বোঝাই হয়ে সেইবারে কাশি গিয়েছিল হালি শহরের যত বুড়িরা। কাশির পান্ডা এসে নিয়ে গিয়েছিল, পিসিও গিয়েছিল তার সঙ্গে। মঙ্গলা কেঁদেছিল যেতে পেল না বলে। গিরিবালা কবে পিসির মতো হবে? কবে স্বচ্ছন্দে দুটো দিন নির্জলা উপোস করে পাড়া বেরিয়ে বেড়াতে পারবে? কবে এক নৌকো বুড়ির সঙ্গে একটা ঘটি আর দুখানা আধময়লা থান হাতে করে ভেসে পড়তে পারবে অদেখা অজানা বিশ্বনাথের উদ্দেশ্যে? না, গিরিবালা আর জীবনে কখনো ওই ভরা গঙ্গায় ভাসতে পারে না। শুধু ওই কুলপ্লাবিনীর দিকে আকুল নয়নে চেয়ে চেয়েই দিন কাটবে তার। ভিজে গামছাখানা আরো একবার মুখে মাথায় বুলিয়ে নিল গিরিবালা। গঙ্গার নৌকো দেখলে গিরিবালার প্রাণ অমন হু হু করে কেন? জীবনে একবারও নৌকো চড়েনি বলে? নৌকো চড়েনি? না, নৌকো চড়েনি তো গিরিবালা, জন্মেও না। হালি শহরের কত মেয়ে বিয়ে হয়ে নৌকো চড়ে শ্বশুর বাড়ি যায়। ঘাটের ধারে গায়ের ঝি বউ গিন্নি বান্নি সবাই ভেঙে পড়ে, কান্নার রোল ওঠে ঘাট জুড়ে। বরকনে বিদায় নিতে এসে না কেঁদে বাড়ি ফিরবে এমন নির্মায়িক মেয়ে মানুষ কি জগতে আছে নাকি? গিরিবালার শ্বশুর বাড়ি এ পাড়া থেকে ও পাড়া, গিয়েছিল পালকি চড়ে। সেই যাওয়া আসায় না ছিল প্রাণ হুহু করা দুঃখ, আর না ছিল থই থই খুশি। আচ্ছা, গিরিবালা যদি বলা নেই কওয়া নেই হঠাৎ একদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে অমনি একখানা নৌকোর কানাটা ধরে তার ওপর উঠে পড়ে? দূর থেকে দেখে দেখে সেই উঠে পড়াটা খুব সোজা মনে হয় গিরিবালার। মনে হয় নৌকোর কানাটা বুঝিয়ে একেবারে জলের ওপরেই ভাসছে। গামছাখানার জল শুকিয়ে এলো, চৈত্রের টান হাওয়ায়। নাকি গিরিবালার পিত্তি জর্জর হাত পায়ের উত্তাপে? উঠে গিয়ে আবার ভিজিয়ে আনবে এই ইচ্ছে আর হয় না। শুধু শরীরের সমস্ত জোরটা দিয়ে গামছাখানাকে পাকিয়ে পাকিয়ে নিংড়োবার চেষ্টা করে। গিরিবালার মা স্বামীর কাছে গিয়ে আছড়ে পড়ে। তোমার বিধিন দাদা বোনের বিধিন শুনছো? 2 দিন ধরে উপোস। ছোট মুখুজ্জে চিন্তান্বিত স্বরে বলেন, হ্যাঁ, ওইরূপ একটা আন্দোলন উঠেছে। এই শাক্তভূমি হালি শহরে গোস্বামী মতের কোনো প্রতিষ্ঠা ছিল না, কিন্তু সম্প্রতি নাকি একজন গোস্বামী এসে এই বিধান দিচ্ছেন। গিরির মা আগুন হয়ে বলে, দিচ্ছেন বলেই মানবে তোমরা? নিজেদের শাস্ত্রবিধি নেই তোমাদের? আছে। ছোট মুখুজ্জে ম্রিয়মাণ ভাবে বলেন, তবে কি জানো, একাদশী বলে কথা। অবশ্য বিধবার একাদশী নিষ্ফলা ব্রত মাত্র, কিন্তু না করলে অন্তত নরক। আর ওই কচি মেয়েটাকে চোখের সামনে মরতে দেখতে তোমাদের অনন্ত নরক নেই? মুখুজ্জে হাসলেন, একাদশী করে কাউকে কখনো মরতে দেখেছ? হালি শহরে কি বিধবা নেই? বাল বিধবা নেই? বাল বিধবা শিশু বিধবা সব রকমই আছে। আজ পর্যন্ত উপবাসে মৃত্যু ঘটেনি কারো। দিদি মরেননি, ছোট বৌমা মরেননি, গিরিও মরবে না। গিরিবালার মা ক্রুদ্ধ কণ্ঠে বলে, সবাই যদি সমান সহ্যশীল না হতে পারে, আমি হারুর মাকে দিয়ে শুধিয়ে ভাসুর ঠাকুরের কাছে বিধেন নেব। ছোট মুখুজ্জে তীব্র স্বরে বলে ওঠেন, খবরদার গিরির মা, অজগরের গায়ে হাত দিতে যেও না। এই বিধান চেয়ে পাঠালে দাদা গিরির সঙ্গে তোমাকে শুদ্ধ আলি শহর থেকে বিদেয় করে দেবে। গিরির মা হঠাৎ মুখে কাপড় গুঁজে কেঁদে ওঠে, ও মা গো, কি কষাইয়ের ঘরে পড়েছিলাম গো মা। এর চেয়ে হাড়ি বাগদের ঘরে জন্মালেও যে আমার ছিল ভালো গো। মুখুজ্জে জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বললেন, গিরির মা, আজ তোমারও উপবাস। তুমি আমার সামনে যে কথা উচ্চারণ করেছ তার জন্যে শুদ্ধির প্রয়োজন। তোমাকে উপবাস করে প্রায়শ্চিত্ত করতে হবে। কান্না থামিয়ে গিরির মা অগ্নিমুখী হয়ে ওঠে, বটে, প্রায়শ্চিত্তি করতে হবে? আর তুমি পণ্ডিত, ঘরে বিধবা মেয়ে থাকতে যখন, থাক আর বলবো না, কিন্তু মনকে জিজ্ঞাসা করো, তখন প্রায়শ্চিত্তির বিধেন মনে আসে না?
বেশ করেছি বলেছি, আবারও বলবো, বামুন হওয়ার চেয়ে বাদ্যি হওয়া ঢের ভালো, ঢের ভালো, ঢের ভালো। রেগে গনগন করে বেরিয়ে যায় গিরিবালার মা। ঘরে ঢুকতেই গিরি মার মুখের দিকে না তাকিয়েই শুকনো গামছাখানা বাড়িয়ে ধরে বলে, একটু ভিজিয়ে দাও না গো মা। গিরির মা তপ্ত গলায় বলে, গামছা ভিজিয়ে আর কি হবে? ওখানা গলায় পাকিয়ে মরতে পারছিস না এখনো? গিরিবালা প্রথমটা চমকে ওঠে, তারপর মার মুখের দিকে তাকিয়ে হেসে উঠে বলে, কই আর পারছি গো মা, বরং গঙ্গা পানে চেয়ে বসে বসে ভাবছি কবে পরশু আসবে, কখন গন্ধরাজ লেবুর রস দিয়ে ঢকঢক করে এক ঘটি মিছরির পানা গিলব, আর কখন ঝাল ঝাল পোস্তর ব্যঞ্জন দিয়ে মুঠো মুঠো ভাত খাবো। চুপ কর, চুপ কর লক্ষ্মীছাড়ি, আমায় কেন খা না তুই, তাহলে যে আমি বাঁচি। কেঁদে ফেলে গিরির মা। গিরির দিকে তাকালেই তার কান্না পায়। গিরির বাপ অনায়াসে সকলের সঙ্গে গিরির তুলনা করে বসলো। গিরির সমান মেয়ে হালিশহর শহরে আছে? হায় হায় হায়, এই তার কাঁচা সোনার পুতুলের মতো মেয়ে, যার চাপার পাপড়ির মতো হাত পা, মেঘের মতো চুলের ঢাল, পটে আঁকা ছবির মতো মুখ, গায়ে হাত দিলে মনে হয় মল্লিকা ফুলের থোকায় হাত দিচ্ছি। এর সঙ্গে ওই মঙ্গলা আর রামমণির তুলনা? চুলগুলো কেটে ফেলবার জন্য আদেশ দিয়েছিলেন গিরির জ্যাঠামশাই। গিরির মা কেঁদে কেটে রসাতল করে সেই আদেশ নাকচ করিয়েছিল। যাক, মনের কথা শোনা যায় না তাই রক্ষা, আর মাতৃস্নেহে অপরাধ নেই, সেই ভালো। মা যশোদাও যে সকল বালকের মধ্যে থেকে গোপালকে পৃথক করে কোমলাঙ্গ বলে ভাবতেন। গিরির মা যদি ভেবে থাকে তার মেয়ের যেমন কষ্ট এমন কষ্ট আর কেউ কখনো পায়নি, তাহলে কি অন্যায় হয়? গিরি বলে, ও মা, কেঁদে মরছো কেন? পিসি এক্ষুনি দেখতে পেলে তোমারও খোয়ার আমারও খোয়ার। পিসির নামে জ্বলে পুড়ে ওঠে গিরির মা। কান্না থামিয়ে সহসা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, আর কেঁদে মরবো না। তুই তুই মরতে পারবি গিরি? হ্যাঁ, সত্যি করে মরতে পারবি? ও বাবা গো, না বাপু না, মরতে টরতে আমি পারবো না। মিথ্যে ভয়ের ভান করে গিরি। মরতেই হবে, আমি তোকে মারবো, এমন করে আমার চোখের সামনে তিল তিল করে হতে হতে দেব না, পাপ লাগে আমার। কিসে পাপ কিসে পুণ্যি নারায়ণ জানবেন, মা কালী জানবেন, আর জানবেন মা গঙ্গা। হ্যাঁ, তা শুধু মা গঙ্গাই জেনেছিলেন। ভর দুপুরে শুধু শুধু সেদিন ফের গঙ্গায় ডুব দিতে গেল গিরিবালার মা। বলেছিল হারুর মার গোলা হাড়ি ছুঁয়ে ফেলেছি। ঝাঁঝা দুপুর, হালি শহরের ঘাটে জিরেন খাচ্ছিল মুর্শিদাবাদের বজরা। না, সৈন্য সামন্ত যুদ্ধ রসদের বজরা নয়, সেই সব তো চুকে গেছে অনেক দিন। থেকে গেছে পুজোর বাজনা। তবু নবাব বংশের নবাবই কিছু কিছু রয়েছে বই কি। আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাতা খেগো নবাবের নাতি বংশরা। ঠাকুরদাদের চাইতে এরা বরং আছে ভালো। বার্ষিক ভাতাটি এসে যায় নিয়ম মতো, কাজের মধ্যে খাওয়া ঘুম আর ফুর্তি। তো সেই ফুর্তির খেয়ালে নবাবের এক উত্তর পুরুষ চলেছেন শখের বজরা ভাসিয়ে কলকাতা দেখতে। কোম্পানির কলকাতা, সে নাকি এক আজব দেশ। গিরিবালার মা সকালবেলা ঘাটে এসে এই বাঁধা বজরাটা দেখেছিল, আরো অনেকেই দেখেছিল। এখন আর কেউ নবাবী নৌকো দেখলে ভূত দেখার মতন ছুটে পালায় না। কোম্পানির রাজ্য হয়ে বরঞ্চ বেঁচে গেছে গেরস্তর মেয়েরা। লোকেরা বউ মেয়ে নিয়ে নিশ্চিন্তে হয়ে সংসার করছে, জানে কোম্পানির রাজ্যে আইন আছে, জোর যার সপ্তাহ নয়। এখন অনেকের মতো গিরিবালার মাও সকালবেলা দাঁড়িয়ে দেখেছিল সকালের আলোয় বজরার ছাদে দাঁড়িয়ে রয়েছে একটা যেন জ্বলন্ত আগুনের শিখা। কাঁচা সোনার রঙও এর কাছে লাগে না। তার উপর জড়ানো জরি সলমা চুমকি রেশম ভেলভেট। ঘাটের আর 5টা মেয়েও চুপি চুপি বলল, নবাবের নাতি নেমাজ পড়ছে, রূপ দেখো যেন জ্বলছে। রূপ জ্বলেছিল, আর সেই রূপে ঝলসে গিয়েছিল গিরিবালার মা।
সেই দিনই দুপুরবেলা, ঝাঁঝা দুপুরে আবার ঘাটে এলো সে ছুতো করে অবেলায় নাইতে। দেখলে চরে নেমেছে বজ্রার একটা দাসী, হাতছানি দিয়ে তাকে ডাকলো, বলল, এই এই নৌকো কলকাতায় যাচ্ছে। হিন্দু ব্রাহ্মণের ঘরের মেয়েরা কেউ কখনো এদের সঙ্গে ডেকে কথা কয় না। দাসীটা কৃতার্থ হয়ে নম্রভাবে বলল, হ্যাঁ মা ঠাকুরুন। কখন ছাড়বে? রাতে। সাক্ষী রইলেন মা গঙ্গা, সাক্ষী রইলেন নারায়ণ, আর সাক্ষী আকাশের সূর্যি। তারপরের ঘটনা সংক্ষিপ্ত। গিরিকে গিরির মা বলেছিল, কলকাতা দেখবি গিরি? কলকাতা? এত ভাগ্যি গিরিবালার হবে? হবে হবে। গিরির মার বাপের বাড়ির দেশের একজন মেয়ে ছেলে যে যাচ্ছে ওই বজরায়। কিন্তু একা? তাতে কি? এছাড়া আর কবে সুযোগ আসবে কে জানে, হয়তো আসবেই না। তবে চুপি চুপির দরকার। রামমণি টের পেলে যেতে দেবে না কিছুতেই। শুধু একখানা থান কাপড় হাতে নিয়ে বেরিয়ে পড়া। বিধবার ওর বেশি দরকারই বা কি? তার পরের ঘটনা সে আরো সংক্ষিপ্ত। রামমণির চিৎকারে পাড়া শুদ্ধ লোক জড়ো হলো ঘাটে। ভোরবেলা বুঝি গিরি আর গিরির মা নাইতে এসেছিল। দুটোতেই ডুবে মরেছে। গিরির মার লাশটা পাওয়া গেছে ঘাটের ধারেই, ঘাড় গুঁজে কেমন হুমড়ি খেয়ে পড়েছিল। গিরির দেহ পাওয়া গেল না। খোঁজা হয়েছিল একটু, কিন্তু সে তো মনকে চোখ ঠাড়া। কে না জানে মা গঙ্গা যাকে নেন তাকে জন্মের মতোই নেন। গিরির চিহ্ন, গিরির থানখানা শুধু আঁকড়ে ধরা ছিল গিরির মার হাতের মুঠোর মধ্যে। হ্যাঁ, শেষ চেষ্টা করেছিল বইকে গিরিবালার মা, প্রাণপণ চেষ্টাই করেছিল নিশ্চয়। কিন্তু থানখানাই শুধু ধরে রাখতে পেরেছে, পারেনি নিজের প্রাণটা ধরে রাখতে। কে জানে কত ঢেউ খেয়েছিল, নইলে ভোরের থেকে এই এতটুকু সময়ের মধ্যে অমন করে ফুলে ওঠে। কলম নামিয়ে রেখেছিলাম। লালবাগের মাসিমা অবাক হয়ে গালে হাত দিয়ে বললেন, ও মা, কি কাণ্ড! সে কখন দুটো গল্প কথা কয়েছি, সেই নিয়ে এত বড় একটা গল্প লিখে ফেললি? এত কথা তোকে বলল কে? গম্ভীরভাবে বললাম, গিরিবালার প্রেতাত্মা। দুগ্গা দুগ্গা, ওসব নিয়ে ঠাট্টা করতে নেই বাছা। ঠাট্টা নয় গো মাসিমা, সত্যি। বিবি বেগমের শিবতলার দ্বারে গিরিবালার প্রেতাত্মা বসে বসে নিঃশ্বাস ফেলছিল যে। বড় কষ্টের গল্পটা। এত বড় আত্মত্যাগ, নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দেওয়া, সে শুধু বোধহয় মায়েরাই পারে তাদের সন্তানের জন্য। এই গল্পটিতে গিরিবালার মায়ের এই মর্মান্তিক পরিণতি সত্ত্বেও গল্পটি কিন্তু গিরিবালার জন্য আমাদের প্রচুর স্বস্তি দেয়। কারণ তখনকার দিনের বিধবাদের যে রকম অবস্থা ছিল, নানান গল্পে উপন্যাসে আমরা পড়েছি, কি কষ্ট তাদের, একদম ছোট্ট শিশু থেকে আর বয়স্ক পর্যন্ত। একাদশীর দিন তাদের নির্জলা উপোস করতে হতো। এছাড়া অন্যান্য তো আরো প্রচুর পালা পার্বণ ছিল, তাতে উপোস লেগেই থাকত। মানে এক ফোঁটা জল তারা গলায় দিতে পারত না। কি কষ্ট করে এই সমস্ত বিধবাদের জীবন অতিবাহিত হয়েছে এবং তারা কিভাবে মারা গেছে, তাদের শেষ পরিণতি কি হতো, তার তো অনেক কিছুই আমরা জানি না। তবু এই গল্পটি পড়ে গিরিবালার মায়ের জন্য কষ্ট হলেও গিরিবালার জন্য মনটা আনন্দে ভরে উঠেছে। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? লাইক করো, কমেন্ট করে জানিও আমার গল্প পাঠের আসরের গল্পগুলো তোমাদের কেমন লাগছে। ভালো থেকো সবাই।